কলেজগুলোতে বর্তমানে যে ছবি দেখা যাচ্ছে, বিশেষত সাউথ ক্যালকাটা ল কলেজের এই ছাত্রী নিগ্রহের ঘটনার পর, ধর্ষণের পর, সেটা হচ্ছে একাধিক জায়গায় অগোছালো পরিস্থিতি। এই অগোছালো পরিস্থিতি ইন্টেনশনালি তৈরি করা হয়েছে। প্রশ্ন এখানে, বিভিন্ন জায়গায় ছাত্র সংগঠন নির্বাচন 17 সালের পর থেকে, অর্থাৎ 2017 সালের পর থেকে হচ্ছে না। আপনাদের মধ্যে স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকবে যে কেন এই নির্বাচন হচ্ছে না। যদি নির্বাচন না হয় তাহলে সেখানে ছাত্র সংগঠন হিসাবে কারা দায়িত্ব পালন করছে, এটা একটা বড় প্রশ্ন। পাশাপাশি এটাও একটা বড় প্রশ্ন যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কলেজের ফেস্ট বা রিক্রিয়েশনাল যে সমস্ত প্রোগ্রামগুলো, সেগুলো বিরাট টাকা বাজেটের অঙ্কের অনুষ্ঠান হচ্ছে। এই অনুষ্ঠানগুলো মূলত ছাত্র সংসদ করে থাকে। তাহলে যদি নির্বাচন না হয় তাহলে যে বহু অঙ্কের যে খরচা করে যে বিভিন্ন ফেস্ট বা রিক্রিয়েশনাল প্রোগ্রামগুলো হচ্ছে, তার দায়িত্ব কারা নিচ্ছেন? বিভিন্ন ক্ষেত্রে আমরা খবর করতে গিয়ে দেখেছি কলেজে ভর্তির সময় অনলাইনে পেমেন্ট এবং অনলাইন অ্যাডমিশন হলেও বিভিন্ন জায়গায় ছাত্র এবং ছাত্রীদের থেকে ম্যানুয়ালি তাদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে। এই টাকা কারা চাইছেন? অত্যন্ত প্রভাবশালী একদল ছাত্র, তারা টিম তৈরি করছে এবং তার একেবারে জাজ্জল্যমান প্রমাণ হচ্ছে কসবা কাণ্ডের ক্ষেত্রে ম্যাঙ্গো টিম। এখনো কসবা ল কলেজের দেওয়ালে পরিষ্কার MM টিম। এই যে টিম তৈরি করা হচ্ছে, এই টিম বিভিন্ন কলেজের পরিচালনার ক্ষেত্রে দাদাগিরি করছে। তারা শুধুমাত্র অধ্যাপক অধ্যাপিকাদের বিরুদ্ধে শারীরিক মানসিক নির্যাতন করছে না, তা নয়, তারা কলেজের ব্যবস্থাকে নিজের হাতে নিয়ে নিচ্ছে। ছাত্র ছাত্রীরা মানসিক এবং শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন এবং বড় উদাহরণ হচ্ছে এই কসবা ল কলেজের ক্ষেত্রে যখন কেঁচো খোঁড়ার চেষ্টা করা হচ্ছে, তখন যে কেউটেগুলো বেরিয়ে পড়ছে, সেখানে খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে মনোজিৎ মিশ্র শুধু আজকে নয়, বহুদিন থেকে কলেজ ছাত্রীদের সঙ্গে অভব্য অশালীন আচরণ করত এবং তার বেশ কিছু অডিও ক্লিপ, সেগুলো আমরা পেয়েছি। কিছু ফোনের বাক্যাচারিতা যারা অভিযোগ করছেন তাদের কাছ থেকে আমরা পেয়েছি। কখনো জমি দেওয়ার নাম করে, কখনো কলেজে পদ দেওয়ার নাম করে তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করবার অভিযোগ মনোজিতের বিরুদ্ধে থাকলেও কলেজ পরিচালন কমিটি অর্থাৎ গভর্নিং বডি, তার জিবি মিটিংয়ে সেই বিষয়গুলো আলোচনা হয়েছিল কি? আলোচনা যদি হয়ে থাকে, মনোজিতের বিরুদ্ধে কোনো ভার্বাল অথবা রিটেন স্টেপ নেওয়া হয়েছিল কিনা? গভর্নিং বডির কি ভূমিকা ছিল? কি করে বহিরাগত ছাত্ররা কলেজের মধ্যে অবাধে ঢুকতো? কি করে কলেজ বন্ধের পরেও, কলেজ বন্ধের যে নির্দিষ্ট সময়সীমা তারপরেও তারা কলেজকে একটা রেস্টুরেন্টের মতো ব্যবহার করত? কি করে তারা কলেজকে রিক্রিয়েশনাল পারপাস ব্যবহার করত, ইউনিয়ন রুমকে ব্যবহার করত? সেই ক্ষেত্রে আজকে আমরা দেখতে পেলাম 3টি জনস্বার্থ মামলা, যেটা নিয়ে আমরা আজকে মূলত আলোচনা করব। সেটা হচ্ছে খুব পরিষ্কার, সেখানে দেখা যাচ্ছে যে সায়ন ভট্টাচার্য যে মামলা করেছিলেন, সেই মামলার প্রেক্ষিতে সৌমেন সেন এবং স্মিতা দাসদের যে ডিভিশন বেঞ্চ, তারা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা আজকে জানিয়েছেন। মামলার শুনানি রয়েছে পরবর্তীতে 10 তারিখে, অর্থাৎ এই মামলা শেষ হয়ে যায়নি, কিন্তু তারা যে সিদ্ধান্ত নিয়েছেন আজকে, সেই সিদ্ধান্ত হচ্ছে কলেজ ইউনিয়ন রুমগুলো তালা বন্ধ করা থাকবে। যেখানে ছাত্র সংগঠন নির্বাচন হয়নি সেখানে ইউনিয়ন রুমের কার্যকারিতা কি? সেই কারণে যেটা বন্ধ করা থাকবে। কোনো রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস এই কলেজে চলতে পারবেন ইউনিয়ন রুমগুলোতে। যদি ইউনিয়ন রুম খুলতে হয় কোনো আর্জেন্সি বেসিসে, এমার্জেন্সির কারণের জন্য, তাহলে কলেজের যিনি রেজিস্ট্রার রয়েছেন তার অনুমতি সাপেক্ষে এই ইউনিয়ন রুম খোলা যাবে, আদারওয়াইজ খোলা যাবে না। অর্থাৎ এই ক্ষেত্রে ইউনিয়ন রুম যদি খোলা হয় তাহলে, এবং যদি কোনো দুর্ঘটনা ঘটে, কোনো অফেন্সিভ কিছু ঘটে, তার অ্যাকাউন্টেবিলিটি থাকবে রেজিস্ট্রারের কাছে। রেজিস্ট্রার তার উত্তর দেবেন, তার সইতে, তার পারমিশনে ইউনিয়ন রুমগুলো খোলা যাবে, না হলে ইউনিয়ন রুম খোলা যাবে না। অন্যদিকে আমরা দেখতে পেলাম আরও দুটো মামলায়, যেটা হচ্ছে কলেজের র্যাগিং এবং ছাত্র সংসদ নির্বাচন নিয়েছিল, সেখানে রাজ্যের থেকে অবস্থান স্পষ্ট করা হলো। এটাই যে কি স্পষ্ট করা হলো, সেখানে বলা হলো যে বিভিন্ন কলেজে, অর্থাৎ রাজ্যের বিভিন্ন কলেজে উপাচার্য নেই এবং যেহেতু কলেজ ছাত্র সংসদ নির্বাচন উপাচার্যের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, এই ক্ষেত্রে উপাচার্য না থাকবার জন্য এই সমস্ত কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন করা যাচ্ছে না। এই মামলার শুনানি আগামী 17 তারিখে রয়েছে, বিস্তারিত জানা যাবে। কিন্তু বর্তমান যে প্রশ্নগুলো আমি করলাম একেবারে প্রথমে,
এটা একেবারে দগদগে ঘায়ের মতো রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটা ক্ষত শুধু সৃষ্টি করেনি, রাজ্য শাসক দল, রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং বাংলার যে পুরাতন ঐতিহ্য, তার যে পরিষ্কার যে মুখ, স্বচ্ছ যে প্রতিমূর্তি, তাতে কালি লেপে দিয়েছে, কথা বলার অপেক্ষা রাখে না। এখন আমরা আজকে এই অনুষ্ঠানে আলোচনা করব, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন আজকের অনুষ্ঠানে আলোচনায়, যে এই ধরনের ঘটনাগুলো ক্রমান্বয়ে শুধুমাত্র বিরোধীদের স্লোগান আন্দোলনের কথা আমি বলছি না, কিন্তু রাজ্যের যে শাসক দল, সেই শাসক দলের যে ভাবমূর্তি তাকে একেবারে নিচে নিয়ে আসছে। কারণ সরাসরি অভিযোগ আসছে, কখনো দেখা যাচ্ছে তৃণমূল যে পরিচালন কমিটির যিনি প্রধান, গভর্নিং বডির যিনি প্রধান রয়েছেন, প্রেসিডেন্ট রয়েছেন, তিনি তৃণমূলের বিধায়ক বা সাংসদ বা তৃণমূলের কোনো বড় নেতা, এবং এই যে মনোজিৎ মিশ্রেরা, তারাও তৃণমূল ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত আছে বলে তারা দাবি করেছে এর আগে বিভিন্ন সময়। এই জায়গায় আমরা আলোচনা আসবো। আজকে যারা রয়েছেন আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে দ্রুত আলোচনায় যাব। তন্ময় মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি মুখপাত্র। আমাদের সঙ্গে ছাত্র পরিষদ সভাপতি, তৃণমূল মুখপাত্র আজকে তৃণাঙ্কুর ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন ব্যানার্জি আমাদের সঙ্গে আজকের অনুষ্ঠানে থাকবেন, আইনজীবী এবং সিপিএম নেতা। সুপ্রিয় ভট্টাচার্য ইউনাইটেড গার্ডিয়ান অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক, তিনিও আমাদের সঙ্গে আজকের অনুষ্ঠানে রয়েছেন। আমি একেবারে প্রথম তৃণাঙ্কুরকে দিয়ে শুরু করব। তৃণাঙ্কুর, এই যে একের পর এক অভিযোগ যেটা করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, এবং দেখা যাচ্ছে ঘটনাচক্রে যারা অভিযুক্ত তারাও এর আগে বিভিন্ন সময় নিজেদেরকে তৃণমূল ছাত্র সংসদের অংশ বলে বা ছাত্র পরিষদের অংশ বলে তারা দাবি করেছে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নেতার সঙ্গে তাদের ছবি দেখা যাচ্ছে। কসবা কলেজের ক্ষেত্রে অশোক দেবকে জেঠু বলে সম্বোধন করতে দেখা যাচ্ছে হাতে হাত ধরে অশোক দেব আর মনোজিৎ মিশ্র তারা কোনো একটি কলেজের অনুষ্ঠানে কথা বলছেন। এই যে ঘটনাগুলো, এগুলোর ক্ষেত্রে আমি বিশেষ করে বলতে চাইব, এগুলোর ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের নজর কি ছিল না, এড়িয়ে গেছিল, নাকি কোনো কারণে ভুল ত্রুটি হয়ে যাচ্ছে, যে কারণের জন্য এই মনোজিতের মতো নেতারা নিজেদেরকে তৃণমূলের অংশ বলে দাবি করতে পারছে? কি কারণের পেছনে তৃণাঙ্কুর? আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে? একদম পরিষ্কার তৃণাঙ্কুর শোনা যাচ্ছে আপনার। তবে আমি অনুরোধ করব, যতক্ষণ আমি কথা বলবো আমার বক্তব্যটা পুরোপুরি শোনা কাউন্টেড হয়, তারপর কোনো কিছু প্রশ্ন থাকলে করা হয়। আমি প্রথম এই ছবিটা দেখাতে চাইছি, এটা জলের বোতল। আপনারা কেউ বলবেন এটা অর্ধেক ভর্তি, আবার কেউ বলবেন এটা অর্ধেক খালি। প্রশ্নটা শুরু হচ্ছে সেই নজরিয়া থেকে। দেখুন, প্রথম কথা আমরা সবার আগে প্রেস করে বলেছি, মনোজিৎ মিশ্র ঘটনা যদি বলেন, যেই ঘটনাটাকে কোনোভাবেই যদি সে ঘটে থাকে কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, এবং দল এবং প্রশাসন এর বিরুদ্ধে কঠোরতর স্টেপ নিক আমরা চাই। এখন প্রশ্ন হচ্ছে যে তৃণমূলটাকেও সে কোনোদিন করতো, তৃণমূল ছাত্র পরিষদটা কোনোদিন করতো, বর্তমানে সে তৃণমূল ছাত্র পরিষদ করে না, তখন তার দায়িত্ব কি তৃণমূল ছাত্র পরিষদকে নিতে হবে? আজকে আমি প্রথম দিন প্রেস মিটিংয়ে কিন্তু স্বীকার করেছি এবং কাগজ দিয়ে দেখিয়ে দিয়েছি যে হ্যাঁ, কোনো এক সময় সে তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত ছিল। 2022 সালের আমি আমার কমিটি শো করি এবং শো করে প্রমাণ করি যে 2022 সাল থেকে সে তৃণমূল ছাত্র পরিষদ করে না, এবং বর্তমানে সে একজন কলেজের স্টাফ। তবে স্টাফ যদি হয় তৃণমূল ছাত্র পরিষদের প্রশ্ন নেই, তবে কেন এই প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসছে এবং তৃণমূল ছাত্র পরিষদের দায়গ্রস্ত করা হচ্ছে? তবে তো আজকে শুভেন্দু অধিকারী, যদি প্রাক্তনের কারোর দায় নিতে হয়, তবে তো আজকে শুভেন্দু অধিকারীর চোট চেটিংবাজির দায় আমাদেরকে নিতে হবে, এবং বিভিন্ন ক্ষেত্রে এরকম উদাহরণ হাজারো রয়েছে। প্রশ্ন নাম্বার 2, আজকে মনোজিৎ মিশ্র যদি এই ঘটনাটা ঘটিয়ে থাকে, তবে সেই দায় কি তৃণমূল ছাত্র পরিষদের? প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা করুন, বাংলার প্রায় 500 কলেজে এমন আছে, সেই 500 কলেজের ক্ষেত্রে কোনো এক স্টাফ যদি এরকম ঘটনা ঘটিয়ে থাকে, তবে সেই দেখার দায়িত্ব বা সম্ভবপর কি ব্যক্তিগতভাবে কারুর পক্ষে হওয়া যায়? আপনারা অভিযোগ 10 জন 10 রকম করতে পারেন, বাস্তবতার সঙ্গে কথা বলুন। প্রশ্ন নাম্বার, আপনি যে আলোচনাগুলো করছিলেন সেখান থেকে দাঁড়িয়ে বলি, আপনি প্রশ্ন করলেন যে এই বৃহৎ টাকা, বৃহৎ সিস্টেম, আপনার একটু গভীরে ঢুকতে হবে। আপনি জিবি নিয়ে প্রশ্ন করলেন, সেখানেও গভীরে ঢুকতে হবে। যে যে সায়নবাবুরা বড় বড় কথা বলছেন, তাদের আমলে গভর্নিং বডির মাথায় কারা ছিল, কারা কলেজ চালাতো?
আজকে শিক্ষা ব্যবস্থাকে কারা শেষ করেছে, এই দাবিগুলো নিশ্চিতভাবে সায়ন নিজের বক্তব্যে তুলে ধরবে, আমি দাবি রাখি। দেখুন, কোনো একটা বা দুটো ঘটনাকে আমি বিচ্ছিন্ন ঘটনা বলেই দাবি করবো, কিন্তু বিগত 7 বছরে আমি প্রায় রাজ্যের দায়িত্বে রয়েছি, সেই মুহূর্তে কিন্তু এরকম ঘটনা খুব একটা কিছু দেখিনি। আমি নিশ্চিতভাবে বলতে পারি, তৃণমূল কেন, বিজেপি, সিপিএম, কংগ্রেসের কেউই কাউকে বলতে পারে না যাও তুমি কোনদিন দলের পদেও ছিলে, যাও গিয়ে রেপ করো। এটা কখনো দলের কোনো দলেরই কোনো সিস্টেম হতে পারে না। আজকে যেখানে বর্তমান পরিস্থিতিতে ইলেকশন হচ্ছে না, ট্রু, এটা একটা সমস্যা, এবং এই সমস্যাটা নিয়ে আমরাও বারংবার ধরে মুভ করেছি। এখন প্রশ্ন হচ্ছে, কেন ইলেকশন হচ্ছে না? আজকে কি তৃণমূল ভয় পেয়ে ইলেকশন করছে না? তৃণমূল ছাত্র পরিষদের সংগঠন নিয়ে তাই ইলেকশন করছে না, নাকি অন্য কোনো কারণ? আমি তৃণমূল ছাত্র পরিষদ রাজ্য সভাপতি হিসেবে আগে দায়িত্ব নিয়ে বলি, বাংলার 95% কলেজে তৃণমূল ছাত্র পরিষদে একমাত্র ইউনিট আছে। এখানে আপনার পাশে যারা বসে রয়েছে তারা ঠান্ডা ঘরে বসে ডায়লগ দিতে তারা অভ্যস্ত, কিন্তু তাদেরকে বলুন একটা মিছিল বার করতে, তারা কলেজ স্টুডেন্ট নিয়ে করতে পারবে না। মানে কারণ তারা কলেজ থেকে দূরে। আজকে এসএফআই বলুন, আজকে সিপি বলুন, আজকে বিজেপির কি ছাত্র সংগঠন আছে তাদের বলুন, এদের কিন্তু কলেজে ছাত্রছাত্রীদের মধ্যে কোনো বেস নেই। তাই তৃণমূল ছাত্র পরিষদ সবার আগে চাই ইলেকশনটা হোক, কিন্তু ইলেকশনটা কোনো কারণে হচ্ছে না বা করানো যাচ্ছে না। আমি সরকারের পার্ট নই, আমি ছাত্র সংগঠনের পার্ট। আমি সেই হিসেবে বারংবার শিক্ষা মন্ত্রীকে চিঠি দিয়েছি এবং দলকেও প্রাথমিকভাবে আমি আমার তরফ থেকে জানিয়েছি, অনুরোধ করেছি যে ইলেকশনটা কমপ্লিট করা যায়। কিন্তু কেন ইলেকশন হচ্ছে না? ইলেকশন কি সত্যিই সরকার করাচ্ছে না? আপনাকে যদি 2019 সালের কথা বলি, যখন থেকে কিন্তু ইউনিভার্সিটি ইলেকশন শুরু হয়, ইউনিভার্সিটি কয়টা সিলেকশন শুরু হওয়ার পরই আপনারা দেখবেন কোভিড চলে আসে। সেই কোভিডের কারণে কিন্তু 3টে বছর পড়াশোনা নষ্ট হয়। 3টে বছর পর অনলাইন সিস্টেম থেকে নর্মাল সিস্টেমে পড়াশোনা ফেরে, কিন্তু তার যদি এক্সামিনেশন প্রসিডিওর দেখেন বা ভর্তির প্রসিডিওর দেখেন, দেখবেন প্রায় 4-5 মাস তারা পিছিয়ে যায়। এই 4-5 মাস পিছিয়ে যাওয়া কিন্তু পরের বছরে কিন্তু সঠিক টাইমে করা যায় না। 4-5 মাস থেকে সেটা 3 মাস পিছোয়, তারপর 1.5 বছর পিছোয়, তারপর আজকেও কিন্তু আমরা নর্মাল এডুকেশন সিস্টেমে পুরোপুরি ফিরতে পারিনি, যেটা প্রি কোভিড ছিল। তার সঙ্গে যুক্ত হয়েছে সিবিসিএস সিস্টেম, তার সঙ্গে যুক্ত হয়েছে নতুন এনইপি। আজকে এই কেন্দ্রীয় সরকার বারবার সিস্টেম বদল করছে। এর ফলে কি হচ্ছে, আগে ছিল যখন শেষ ইলেকশন হয়েছে তখন 1+1+1 সিস্টেম, মানে বছরে একবার করে পরীক্ষা। বছরে একবার করে পরীক্ষা হওয়ার পর কিন্তু সারা বছর সময়টা থাকতো অন্য অ্যাক্টিভিটিসের জন্য। এখন কিন্তু বছরে 2বার করে পরীক্ষা প্রত্যেক সেমিস্টারে। আরো যদি ভালো করে যারা কলেজের সঙ্গে যুক্ত আছেন তারা যদি একটু দেখেন, দায়িত্ব নিয়ে আমি বলছি, এটার সঙ্গে ইউনিভার্সিটি ভ্যারি করতে পারে, কিন্তু প্রথম বর্ষের পরীক্ষা অলমোস্ট গিয়ে যাচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে ইউনিভার্সিটি ভ্যারি করলে। সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দেখা যাচ্ছে জুন, জুলাই মাসে। আবার তৃতীয় সেমিস্টারের পরীক্ষা দেখাচ্ছে হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে। মে, জুন মাসে চতুর্থ সেমিস্টার, ডিসেম্বর, জানুয়ারিতে পঞ্চম, এপ্রিল, মেতে ষষ্ঠ। এর বাইরেও কিন্তু রয়েছে পরীক্ষার বাদ দিয়েও যেখানে ফর্ম ফিল আপ পদ্ধতি। আপনি যদি বিচার করেন, থার্ড সেমিস্টার যদি মার্চ মাসে পরীক্ষা দিয়ে দেয়, মাফ করবেন, থার্ড ইয়ার মানে 6 সেমিস্টারের কথা বলছি, যদি পরীক্ষা দিয়ে চলে যায়, তার মানে একটা ইয়ার কিন্তু বেরিয়ে যাচ্ছে। তার মানে আবার সেই ইয়ারটা যুক্ত হতে কোন সময় লাগছে? ধরুন এখন আমরা অ্যাডমিশন করাচ্ছি, এখনো ওবিসির জন্য কিন্তু অ্যাডমিশন শুরু করতে আমরা দাঁড় করাতে পারিনি। আনুমানিক অ্যাডমিশন শেষ হবে সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বর মাসে অ্যাডমিশন শেষ হওয়ার পরেই আলটিমেট ক্লাস শুরু হতে না হতেই আপনারা কি দেখবেন দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, ছট পুজো, এরকম উৎসব মরশুম। এই উৎসব মরশুম হতে হতে 1-1.5 মাস গেল কি না গেল, আবার 25 ডিসেম্বরের ছুটি। আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে, আজকে এদিনে যদি আমরা ইলেকশন করাতে যাই, লাস্ট যে নিয়ম ছিল সেই নিয়মে ইলেকশন করাতে গেলে কম বেশি 1.5 মাস সময় লাগবে। আমার কথাটাকে কোট আনকোট রেকর্ড রাখুন, প্রায় 1.5 মাস সময় লাগবে একটা কলেজ লাস্ট নিয়মে ইলেকশন করাতে। এই 1.5 মাস সময়টা যদি আমি সেই সময়ের মধ্যে দিই, তবে ছাত্রছাত্রীদের ক্লাসটা কখন হবে, ছাত্রছাত্রীদের
এক্সাম ফর্ম ফিল আপ একদম। হবে এবং সে তো আলটিমেট কোনো ক্লাস না করেই সে এক্সামে পৌঁছে যাবে। একদম। এটা একটা কিন্তু টেকনিক্যাল ইস্যু। হ্যাঁ, টেকনিক্যাল ইস্যু মানে কি ইলেকশন হবে না, আমায় শেষ করতে দিন। আমি বুঝতে পেরেছি টেকনিক্যাল ইস্যু আমায় শেষ করতে দিন প্লিজ, আমায় শেষ করতে দিন প্লিজ, নাহলে আমি কথার মোমেন্ট। না, এবার আপনি ক্রমাগত বলে গেলেন, আরো যারা অন্যান্য রয়েছে তাদের তো বলার সময় দিতে হবে। আমি তো শুনবো, হ্যাঁ, কিন্তু আপনি যদি, আমি প্রথমেই বলেছি আমাকে কিন্তু কথাটা শেষ করতে দিতে হবে। আপনি কথার মাঝখানটা কেটে দেওয়া মানে কিন্তু ফ্লোটা নষ্ট হয়ে গেল। অন্তত 10 মিনিট হয়ে গেছে, আপনি একটু বলতে দিন সবাইকে। এবার আপনার কথার প্রেক্ষিতে প্রশ্ন এবং পাল্টা প্রশ্ন আসবে, আপনি ডেফিনেটলি আবারও বলবেন। তৃণাঙ্কুর, আপনি বলছেন যে কেন্দ্রীয় শিক্ষানীতি এমনভাবে পরিবর্তন হয়ে গেছে যে পরিবর্তনের কারণে পশ্চিমবঙ্গের কলেজগুলোর ক্ষেত্রে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। আপনি উৎসব সূচি সহ হ্যাঁ, পরীক্ষার জন্য ইলেকশন করা যাচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে এই কেন্দ্রীয় শিক্ষানীতি সারা ভারতবর্ষের বাদবাকি রাজ্যগুলোতে থাকলে যেহেতু লাগু রয়েছে, আমি জানি না যে সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হচ্ছে কিনা, অন্যান্য রাজ্যগুলোতে কলেজ সংসদ নির্বাচন নিয়ে কিন্তু সেই অর্থে কোনো প্রশ্ন উঠছে না। তারা করাতে পারলে আমরা করাতে পারছি না কেন, এটা বড় প্রশ্ন। দ্বিতীয়ত তৃণাঙ্কুর, আমার প্রশ্ন কসবা কলেজের ক্ষেত্রে আপনি একদম ঠিক স্ট্যাটিস্টিক দিয়ে বলছেন যে 2022 সালের পর থেকেই মনোজিৎ মিশ্র তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিল না। আমার এখানে এটা প্রশ্ন যে ওই কসবা কলেজে তো তৃণমূলের একটা ছাত্র সংগঠন আছে, তারা কি মনোজিৎ মিশ্রের সম্পর্কে কলেজ গভর্নিং বডির কাছে বা ভাইস প্রিন্সিপালের কাছে বা থানায় বা সরকারের কাছে কোনো অভিযোগ তারা জানিয়েছিলেন, নাকি মনোজিৎ মিশ্র তাদের অন্তরালে রেখে বা তাদেরকে গোপন রেখে এই দাদাগিরিটা চালাতো? আমার তৃণাঙ্কুরের কাছে এটাও পরবর্তী সময়ে প্রশ্ন থাকবে যে ম্যাঙ্গো টিম, এই টিমটা কাদের ছিল? একাধিক ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েও মনোজিৎ কিভাবে কলেজের গভর্নিং বডির পারমিশনে কলেজে অস্থায়ী কর্মী হিসাবে নিযুক্ত হয়েছিল? আমি সেই প্রশ্নও তৃণাঙ্কুরের কাছে আজকে রাখবো কি সায়নের কাছে। সায়ন, মামলাটা হচ্ছে জনস্বার্থ মামলা, আমরা এটা বুঝতেই পাচ্ছি। এই মামলার সঙ্গে একেবারে সাধারণ জনমানুষের স্বার্থ জড়িত রয়েছে। আমার সরাসরি প্রশ্ন যে কোন প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে এই মামলা হলো এবং কিসের ভিত্তিতে বিচারপতিরা আজকের এই নির্দেশ, অর্থাৎ আমি এটাকে অন্তর্বর্তীকালীন নির্দেশ বলতে পারবো কিনা আমি জানি না টেকনিক্যাল টার্মে, কিন্তু এই যে নির্দেশ বা নোটিশ দেওয়া হলো, এটা কিসের উপরে ভিত্তি করে? সায়ন। সবাইকে শুভ সন্ধ্যা। দেখুন, প্রথম কথা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে গণতন্ত্রের প্র্যাকটিস করাটাও একটা প্রাথমিক শর্ত একটা ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ারের মধ্যে। পশ্চিমবাংলার বুকে ছাত্র সংসদ নির্বাচন বহু কাল হয়ে গেছে বন্ধ। 2020 সালে হাতে গোনা 1-2 কলেজে নির্বাচন হয়েছিল, প্রেসিডেন্সি, যাদবপুর আর সম্ভবত আরও 1-2 কলেজে নির্বাচন হয়েছিল, বাকি কোথাও নির্বাচন হয়নি। এবং প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এর আগে আমরা যখন মামলা করেছিলাম তিনি নিজে অবজারভেশন দিয়েছিলেন যে এইভাবে চলতে পারে না, প্রায় 1 দশকের বেশি সময় ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ হয়ে রয়েছে। আমি 2023 সালে একটা মামলা করেছিলাম র্যাগিং, অ্যান্টি র্যাগিং কমিটি, সেই অ্যান্টি র্যাগিং কমিটিগুলো তৈরি করতে হবে বলে। এর আগে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট RK রাঘবান কমিটির সুপারিশ, যে মানে এই র্যাগিংকে বন্ধ করবার জন্য যে বিভিন্ন সুপারিশ, সেই সুপারিশ নিয়ে একটা নির্দেশিকা জারি করেছিল ভারতবর্ষের সুপ্রিম কোর্ট। সেই RK রাঘবান কমিটির যত সুপারিশ ছিল তার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ সুপারিশ ছিল 1, অ্যান্টি র্যাগিং স্কোয়াড বা অ্যান্টি র্যাগিং কমিটি তৈরি করতে হবে, আর 2, প্রত্যেক বছর ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। এটা যারা প্রাথমিক শর্ত ছিল, সেই থেকে মামলার সূত্রপাত। সেই মামলাতে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের ল সেক্রেটারি তিনি একটি হলফনামা দিয়েছিলেন, তিনি একটি এফিডেভিট দিয়ে জানিয়েছিলেন এই মুহূর্তে পশ্চিমবাংলায় কোনো ছাত্র সংসদ বা স্টুডেন্ট কাউন্সিল বা স্টুডেন্ট ইউনিয়ন কিচ্ছু এক্সিস্ট করছে না, অর্থাৎ সবকটা ডিফাঙ্কড অবস্থায় রয়েছে, যেহেতু বহু বছর ধরে কোনো রকমের কোনো ভোট হয় না। এর আগে আমি আপনাকে আরেকটা মামলার উদাহরণ দিতে চাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে গুরুদাস কলেজ, যেখানে বলিউডের অত্যন্ত জনপ্রিয় একজন সিঙ্গার KK, তিনি গান গাইতে এসে তার প্রাণ হারিয়েছিলেন। আপনি যদি মনে করে দেখেন যে এই গুরুদাস কলেজের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে লেখা ছিল এই প্রোগ্রাম যারা আয়োজন করেছিল সেটা হচ্ছে গুরুদাস কলেজের স্টুডেন্ট ইউনিয়ন। সেই সময়তেও আমি একটা জনস্বার্থ মামলা করেছিলাম। আজকে আমরা যে মামলা করেছিলাম সাউথ ক্যালকাটা ল কলেজের যে ঘটনা, অভিযোগকারিণী ছাত্রী যিনি আছেন, যিনি ভিকটিম গার্ল,
তার অভিযোগটা আপনি যদি পড়েন আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন এই গোটা অভিযোগ, গোটা ঘটনাটা শুরু হয়েছিল স্টুডেন্ট ইউনিয়ন রুমে। এই গোটা ঘটনার সূত্রপাত স্টুডেন্ট ইউনিয়ন রুমে, এবং সেই স্টুডেন্ট ইউনিয়ন রুমে একজনকে জিএস বলে সেখানে সম্বোধন করা হয়েছে, যে একজন ওরা যাকে জিএস বলে মানে। এখান থেকে আমার মনে একটা সন্দেহ দানা বাঁধে যে একদিকে রাজ্যের সরকার বলছে বর্তমানে কোথাও কোনো ছাত্র সংসদ নেই, স্টুডেন্ট কাউন্সিল নেই, স্টুডেন্ট ইউনিয়ন নেই, তাহলে সাউথ ক্যালকাটায় স্টুডেন্ট ইউনিয়ন কিভাবে হলো? আমি একটু খোঁজ নিতে জানতে পারি পশ্চিমবাংলার প্রায় বহু কলেজ এই তৃণাঙ্কুরের ছোট্ট ছোট্ট ভাইরা যারা এখন কাকা জ্যাঠায় পরিণত হয়েছে, যারা এক সময় ছাত্র সংসদে নির্বাচিত হয়েছিল, তারা এখনো এই ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার পরেও বর্তমান সময়তে স্টুডেন্ট ইউনিয়ন না থাকা সত্ত্বেও এই স্টুডেন্ট ইউনিয়ন অফিসগুলোকে দখল করে রেখে সমস্ত বেআইনি কাজ, টাকা তোলা থেকে শুরু করে মনোজিৎ মিশ্ররা একের পর এক বেআইনি কাজ করছে, এবং তার সুফলরা তৃণাঙ্কুর ভট্টাচার্যরাও পাচ্ছে। যত খুশি আজকে মুখ নাড়া। সেইখান থেকে দাঁড়িয়ে আমি 2-3টে বিষয় কালেকশন করি। তার মধ্যে একটা অন্যতম, 2024 সালেও কোনো স্টুডেন্ট ইউনিয়ন ছিল না, কিন্তু 2024 সালেও পশ্চিমবাংলার প্রচুর কলেজ কর্তৃপক্ষ তারা স্টুডেন্ট ইউনিয়ন ফিজ স্টুডেন্টদের থেকে কালেক্ট করেছে। 2024 সালের ডিসেম্বর মাসে, আমি আপনাকে ছবি দেখাতে পারি, আমার কাছে ছবিটা রয়েছে, 2024 সালের ডিসেম্বর মাসে এই সাউথ ক্যালকাটা ল কলেজ, সেই সাউথ ক্যালকাটা ল কলেজে একটি ফেস্টের আয়োজন করে ছাত্র সংসদ। অর্থাৎ অদ্ভুতভাবে কোনো রকমের স্টুডেন্ট ইউনিয়ন নেই, কিন্তু স্টুডেন্ট ইউনিয়নই নাকি একটা ফেস্টের আয়োজন করছে। এবং পশ্চিমবাংলা এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যার নাম অভিষেক ব্যানার্জি, তিনি একটি চিঠি লিখে সেই ছাত্র সংসদকে কনগ্র্যাচুলেট করছেন। আপনি একবারের জন্য কল্পনা করুন কিভাবে সম্ভব, যেখানে ছাত্র সংসদই নেই, তাহলে কনগ্র্যাচুলেশনের প্রশ্নই বা আসে কোথা থেকে? এই সব দিক আমরা আদালতের সামনে আজকে তুলে ধরেছি, এবং তুলে ধরে বলেছি যে পশ্চিমবঙ্গ সরকার উচ্চশিক্ষা দপ্তর, সেই উচ্চশিক্ষা দপ্তর দায়বদ্ধ, এবং এইভাবে কোনোদিন কোনো স্টুডেন্ট ইউনিয়ন ছাড়া একটা ইউনিয়ন অফিস চলতে পারে না। এই মনোজিৎ মিশ্রদের বাড়াবাড়ি এইভাবেই হয়েছে। আপনি যদি দেখেন এই চিঠিটা, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, অভিষেক ব্যানার্জির লেটার হেড, ডান দিকের ওপরে অভিষেক ব্যানার্জি সম্বোধন করছেন টু দ্য স্টুডেন্ট ইউনিয়ন অফ সাউথ ক্যালকাটা ল কলেজ। প্রশ্ন তো খুব সোজা, কোথাকার সাউথ ক্যালকাটা ল কলেজের স্টুডেন্ট ইউনিয়নটা এলো কোথা থেকে? আমি আপনাকে দেখাচ্ছি, এটা কলকাতার একটি কলেজ যারা স্টুডেন্ট ইউনিয়ন ফিজ নিয়েছে 2022, 23, 24 সাল। আমার কাছে সমস্ত পেপারস রয়েছে। আরে সব বেনিফিশিয়ারি হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ, এই সরকারের বিভিন্ন ব্যক্তিরা। আজকে ডিভিশন বেঞ্চ তারা সব শুনেছেন, এবং শুনে খুব স্পেসিফিকভাবে বলেছেন যে পশ্চিমবাংলায় যত কলেজ রয়েছে এই সব কলেজে স্টুডেন্ট ইউনিয়নে তালা ঝুলিয়ে দিতে হবে। এবং আমি জানি না, আমি নিশ্চয়ই আমি সায়ন এখানে একটা জায়গায় আমি জিজ্ঞেস করব যে এই যে ইউনিয়ন রুমগুলোকে, যেটা আপনি বলছেন যে কসবা ল কলেজের ক্ষেত্রে নির্যাতিতা বা যিনি ভিকটিম, তার অভিযোগগুলো পড়লে বোঝা যাবে যে ইউনিয়ন রুম থেকে ঘটনার সূত্রপাত হয়েছিল। আমার কথা হচ্ছে যে ইউনিয়ন রুমগুলোকে আপাতভাবে বন্ধ করে দেওয়া গেল ঠিকই, কিন্তু তারপরে এই যে যারা এই দুর্বৃত্তায়ন করছে, পুরো কলেজ ক্যাম্পাসকে যারা মাথায় তুলে রাখছে, অধ্যাপিকাদের যারা নির্যাতন করছে, এরকম বিভিন্ন অভিযোগ এসছে, এটা কি বন্ধ করা সম্ভব শুধুমাত্র একটা তালা ঝুলিয়ে দিয়ে? না, দেখুন, এটা একটা প্রসেস। এক নম্বর কথা হচ্ছে এই যে অবৈধ ছাত্র ইউনিয়নগুলো চলছিল, এগুলো হচ্ছে টাকা তোলবার জায়গা। খোলা কথায় আমি আপনাকে বলছি, এই অবৈধ ছাত্র ইউনিয়নগুলো টাকা তোলবার জায়গা। তৃণাঙ্কুরের খুব ক্লোজ 1-2জনকে আমি চিনি, যার গোটা পরিবার চলে এই কলেজের তোলা টাকায়, গোটা পরিবার চলে এই কলেজের তোলাবাজির টাকাতে। ছাত্র ভর্তির সময় টাকা ওঠে এবং তাদের গোটা পরিবার চলে। কিন্তু দেখুন, কথা খুব পরিষ্কার, ছাত্র সংসদ নির্বাচন বন্ধ। তৃণাঙ্কুর প্রায় 10 মিনিট ধরে বলে গেল কোভিড ইত্যাদি। কোভিডের পরে পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচন হয়েছে।
কোভিডের ফলে গোটা দেশ জুড়ে লোকসভা নির্বাচন হয়েছে, কোভিডের পরে গোটা পশ্চিমবাংলার পঞ্চায়েতের নির্বাচন হয়েছে, কোভিডের পরে গোটা পশ্চিমবাংলায় পৌরসভা নির্বাচন হয়েছে, কিন্তু কোভিডের পরে নাকি আর ছাত্র সংসদ নির্বাচন করা যাচ্ছে না। খুব নির্দিষ্টভাবে তৃণাঙ্কুর বলল যে কোনো রাজনৈতিক দল এরকমভাবে কেউ বলতে পারে না যাও রেপ করে দিয়ে চলে এসো, আলবাত বলতে পারে। তাপস পাল বলেছে আমি ঘরে ছেলে ঢুকিয়ে দেবো, রেপ করে দিয়ে চলে যাবে। কি বলছো তুমি তৃণাঙ্কুর? তোমার দলের নেত্রী, আমি শুনছিলাম রাজন্যার কথা, প্রায় আমরা সমবয়সী, তুমি শুনেছো তোমার দলের তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী তোমাদের কাছে সুরক্ষিত ফিল করছে না, তৃণাঙ্কুর। ইউ নিড টু আনসার। গোটা পশ্চিমবাংলার মানুষকে জবাব দাও। সায়ন, এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একেবারে তন্ময়দার কাছে যেতে পারতাম, সুপ্রিয়দা রয়েছে, কিন্তু তার আগে আমার মনে হয় একেবারে 1:1 এই তৃণাঙ্করকে উত্তর দিতে হবে যে তৃণাঙ্কর এই যে ইউনিয়ন ফিস তোলা হচ্ছে, এটা কারা তুলছে, কেন তুলছে? ফেস্টের আয়োজন করা হচ্ছে এবং লক্ষ লক্ষ টাকা বাজেটে বিভিন্ন জায়গায় রিক্রিয়েশনাল অ্যামিউজমেন্ট অনুষ্ঠান, যেগুলো কলেজের ফেস্টে দামি দামি শিল্পীদের নিয়ে এসে, শুধুমাত্র কলকাতা নয় মুম্বাই এবং বাইরে থেকে শিল্পী নিয়ে এসে অনুষ্ঠান হচ্ছে। সেই দায়িত্ব, কনগ্রাচুলেশন লেটারের কথা সায়ন উল্লেখ করলেন, কি করে সংগঠন না থাকলে, নির্বাচন না হলে এই চিঠি আসলো। এবং সর্বোপরি তোমার খুব কাছের কয়েকজন এই ছাত্র ভর্তির টাকা তুলে সংসার চালায় এমন অভিযোগ সায়ন করছে তৃণাঙ্কুর, কি বলবে তুমি? আমি খুব মন দিয়ে সায়নের বক্তব্যগুলো শুনছিলাম, আর বক্তব্য শুনতে শুনতে আরো ভালো করে বুঝতে পারলাম কেন এই সিপিএম মহাশূন্যে বিরাজ করছে, কেন সিপিএম এর নেতারা ঠান্ডা ঘরে বসে যেই ডায়লগগুলো দেন তার সঙ্গে বাস্তব জীবনের যে কতটা অমিল সেটা সায়নের কথায় বলে যাচ্ছে। মানে তাত্ত্বিক কথা, 2-4 জনের কথা সায়ন জানে, কলেজে অমুক হচ্ছে। আমি নাম ধরে বলবো সায়নকে, যদি এমন কিছু তার কাছে থাকে। আমি প্রত্যেকটা অভিযোগ যদি এত দিতে হয়, আপনি আরো 10টা কথা বলতে পারেন, কিন্তু সময়টাও কিন্তু সেই সঙ্গে বাড়াতে হবে, আপনাকে এটা বলে রাখি। প্রথম কথা হচ্ছে যে কলেজে কি করে প্রোগ্রাম হচ্ছে, এবার ছাত্র সংসদের নামে টাকা কে তুলছে। প্রথম কথা বলে রাখি, যেটা হয়তো আপনার বুঝতে ভুল হয়েছে বা সায়ন নিজের কথার ফাঁজে একটু আটকে রেখেছে, ছাত্র সংসদের নামে টাকা কিন্তু কোনো ছাত্র সংসদ তোলে না। প্রত্যেকটা কলেজের একটা সিস্টেম রয়েছে, একটা বিভিন্ন হেডে তারা টাকা নেয়। সেই কলেজ যদি মনে করে ছাত্র সংসদ ক্ষেত্রে সে টাকা নেবে, সেটা তার ব্যক্তিগতভাবে, কিন্তু সরকার ডিল করে না, এটা প্রত্যেকটা কলেজের ইন্ডিভিজুয়াল। এর মধ্যে সরকারেরও জায়গা নেই, এর মধ্যে তৃণমূল ছাত্র পরিষদের জায়গা নেই। প্রথম। দ্বিতীয় কথা, কিভাবে প্রোগ্রামগুলো হচ্ছে আপনাদের বোধহয় জানিয়ে রাখি যে ছাত্রছাত্রীরা টাকা দিচ্ছে কোনো না কোনো ভাবে, সরস্বতী পুজো পারপাস টাকা, বিভিন্ন অকেশন পারপাস টাকা, সেটা তো বন্ধ করা যায় না, বন্ধ হতে পারে না। ছাত্র সংসদ আসুক না আসুক সেটা আপনার উনি অনেক কথা বলতে পারেন, কিন্তু উনি নাস্তিক বলে কলেজে সরস্বতী পুজো হবে না, এটা তো হতে পারে না। কিভাবে হচ্ছে? আজকে কোন শিক্ষক আজকে তার কমিটিতে থাকছেন, সেই শিক্ষক টাকা তুলছেন, ডাইরেক্ট সেখানে পেমেন্ট হচ্ছে। যেমন আপনি যে কেকে শোয়ের কথা বললো সায়ন, আমার খুব ভালো লাগলো, ধন্যবাদ জানাই সায়নকে। কেন আমরা কিন্তু দেখেছিলাম কেকে শোয়ের বিতর্ক হওয়ার পরই প্রত্যেকটি জায়গা থেকে ডাইরেক্ট কলেজ থেকে ইভেন্ট ম্যানেজমেন্টে টাকা গেছিল, কোনো ছাত্র ভায়া কিন্তু টাকা যায়নি। এমন নয় যে ছাত্র সংসদ বা কোনো নেতা 5 লাখ টাকা তুলে নিয়েছে, সে 5 লাখ টাকা ডিস্ট্রিবিউট করেছে না। কি করেছে? আজকে কেকের জন্য যদি 10 টাকা খরচা হয়, কেকের 10 টাকাটা ডাইরেক্ট পেমেন্ট হয়েছে। যদি খাবার আনার জন্য 5 টাকা খরচা হয়, 5 টাকা ডাইরেক্ট পেমেন্ট হয়েছে কলেজ অ্যাকাউন্ট থেকে। সেটা আমরা পরিষ্কার দেখেছি, আপনাদের চ্যানেলেও প্রত্যেক সময় দেখানো হয়েছে। পরের প্রশ্ন, এই মনোযোগ মিশ্রানি যখন প্রশ্ন করছে এবং বলছে যে না নিশ্চিতভাবে দল বলে দেয়, তবে তো আজকে সায়নকে নিশ্চিতভাবে বলা উচিত এই সুশান্ত ঘোষের যে খাটের ভিডিও আমরা আর কি দেখে ভাইরাল হয়েছি, সেটা নিশ্চয়ই তবে সিপিএম এর নেতারা বলে দিয়েছিলেন, তার সাথে স্বীকার করুন। আজকে তৃণমূল কংগ্রেসী দল যে একমাত্র 0 টলারেন্সের কথা বলে, আজকে তন্ময় বাবুদের মতন জায়গায় যেখানে আপনাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধির ওপর যৌন হেনস্থা করেছে, আজকে খবরটা যতদিন ছিল তাকে সাসপেন্ড করলো, আজকে তারপর আবার তাদেরকে ফিরিয়ে নিল। তবে সে বলুক, সিপিএম বলুক যে না এরকম কিছু হয়নি। আজকে সিপিএম এর কাছ থেকে নৈতিকতা শুনতে যাব না। আজকে শাহিন বাবুরা এত বড় বড় ডায়লগ দিচ্ছেন, শাহিন বাবুদের নিজের রাজনৈতিক ক্রেডিবিলিটি কি আছে? আমি এত কিছু উল্টোপাল্টা বলে আমি একটা কথাও বলিনি ভাই। আজকে শিষ্টাচারটা শেখো, তোমার কথা মন দিয়ে শুনেছি। আরো দুজন গেস্ট রয়েছেন, সবাইকে অল্প করে বলতে হবে, আমাদের সময় কিন্তু সীমিত। অতি অল্প সময়, এবং মাথায় রাখতে হবে প্রত্যেক বক্তাকে যে প্রত্যেককে বলার যে সুযোগ, সেই সুযোগটা আমাদের দিতে হবে। কাজেই সায়ন একটু সংক্ষিপ্ত আকারে তৃণাঙ্কুরের প্রশ্নের উত্তর, ঠিক যেখানগুলো তৃণাঙ্কুর একদম পয়েন্ট আউট করেছেন। সায়ন।
হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, হ্যালো, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমার দেখুন কথা হচ্ছে খুব স্পষ্ট। আমি তৃণাঙ্কুরের কথা শুনে যেটা বুঝতে পারলাম যে চোরেদের চুরি করা বন্ধ করে দিলাম বলে, তোলাবাজদের তোলাবাজি বন্ধ করে দিলাম বলে, ইউনিয়নে টাকা তোলা বন্ধ করে দিলাম বলে সিপিআইএম শূন্য হয়ে গেছে। এটা হচ্ছে তৃণাঙ্কুরের ভাই, কথা। তুমি কে ভাই? জিরো টলারেন্সের কথা বন্ধু থাকার হরিদাস যে তুমি বন্ধ করে দিলে এমন ভাব করছো। এমন ভাবে কথা বলতে বলতে বলছো যেন তুমি জর্জের বাবা। তৃণাঙ্কুর শোনো, আরে ভাই, তোমার নামে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় তুমি অভিযুক্ত। তৃণাঙ্কুর, লিসেন টু মি। ভাই, পাহাড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় তোমার নামও জড়িয়ে গেছে। নাও ইউ লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। তোমাদের সুশান্ত ঘোষ জিরো টলারেন্স। তুমি শোনো না, একটা ছাত্র নেতা, এটা লজ্জা করে না তৃণাঙ্কুর তোমাদের? তুমি একটা ছাত্র নেতা, তোমাদের ছাত্র নেতারা কোথাও শ্লীলতাহানির দোষে অভিযুক্ত। তুমি সেই সভাপতি হয়ে, তুমি ছাত্রদের সভাপতি হয়ে, তুমি শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় তোমার নাম জড়িয়ে গেছে। লজ্জা লাগে না? লজ্জা লাগে না? এই মনোজিৎ মিশ্ররা আরজি করার মামলার সময় বলছিল ধর্ষকদের ফাঁসি চাই। লজ্জা করা উচিত। মনোজিৎ তোমার কাছের বন্ধু। আরে ভাই, মনোজিৎ তোমার কাছের বন্ধু। মনোজিৎ তোমার কাছের বন্ধু। তুমি মনোজিতের থেকে উপকৃত ব্যক্তি। মনোজিৎ তোমার কাছের বন্ধু। মনোজিৎ তোমার কাছের বন্ধু। আমি আবার বলছি, মনোজিৎ তোমার কাছের বন্ধু। মনোজিতের থেকে তোমরা উপকৃত। মনোজিতের থেকে তোমরা উপকৃত। কিভাবে একদম তৃণমূল কংগ্রেসের সাংসদ আমার পেছনে বসা কোনো ছবি দেখাচ্ছে তার মানে উপকৃত কাছের বন্ধু। রাজন্না তৃণমূলের নেত্রী, সে আমরা পাবলিক ফিগার, তোমাদের সঙ্গে রাস্তায় বেরোলে দুজন ছবি তোলে না, আমরা রাস্তায় বেরোলে 10 জন ছবি তুলতে আসে। তোমাদের পাবলিক ফিগার নয়, ওটাকে পাবলিক ফিগার বলে না। আবার নাকি পাবলিক দাঁড়িয়েছিলে তমলুকে, দাঁড়িয়ে গোহারায় হেরে চলে এসেছো, নিয়ে নাকি পাবলিক ফিগার জামানত বাজেয়াপ্ত করে চলে এসেছো। আমি জানি তৃণাঙ্কুর খুব গায়ে জ্বালা ধরবে আজকে। তৃণাঙ্কুর খুব গায়ে জ্বালা ধরবে। তৃণাঙ্কুর আজকে দুজন রাস্তা দাঁড়ালে তোমার সঙ্গে ছবি তুলতে চাই না, কেন তোমাদের সঙ্গে ছবি তুললে তোলাবাজি করতে পারবে না তৃণাঙ্কুর। আজকে আমি জানি তোমার খুব খারাপ লাগছে কথা মনে চলে আসে, তোমাদের কাছ থেকে ডায়লগ শুনবো না। ছাত্র সংসদ থেকে তোলাবাজি হবে না তৃণাঙ্কুর। দোকান আরে ভাই, প্রমাণ দাও না। আমি তো প্রমাণ দিয়ে কথা বলছি, তাত্ত্বিক কথা বলে লাভ নেই। দোকান বন্ধ, এভিডেন্স দিয়ে কথা বলো সায়ন। একেবারে আমি দুজনকেই আপাতত আমি শান্ত হতে বলবো। তার কারণ এই মুহূর্তে আমার সঙ্গে তন্ময়দা এবং সুপ্রিয়দা রয়েছেন। তন্ময়দা, বিজেপিরও একটা বিরাট এজিটেশন আমরা যেটা দেখেছি, ইউথ মোর্চা, যে যুব মোর্চা, তাদের সংগঠন, তারা রাস্তা জুড়ে আন্দোলন করেছেন। শুভেন্দু অধিকারী সহ, কৌস্তব বাগচি সহ বেশ কিছু নেতা, তারা কোর্টের নির্দেশ নিয়ে তারা কসবা কলেজের গেট পর্যন্ত গেছেন। এখন এই ঘটনার পরে যেটা একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা হচ্ছে অভিভাবকদের কাছেও। তারা বাড়ির অন্তত পক্ষে ছেলেদেরকে কলেজে পাঠালেও মেয়েদেরকে পাঠাতে ভয় পাচ্ছে। এই ছবিটা একদম মানে পরিষ্কার হয়ে গেছে যে যদি সত্যি এই ধরনের ঘটনা হয়, এই ধরনের ম্যানিপুলেশন যদি চলতে থাকে, তাহলে কিন্তু আগামী দিনে শিক্ষা ব্যবস্থার থেকেও বড় হচ্ছে বাড়ির মেয়ের নিরাপত্তা নিয়ে একটা বড় প্রশ্ন চিহ্ন উঠবে। আমি কে দোষী কে নির্দোষ, কিন্তু ঘটনাটা তো ঘটেছে, অভিযোগ হয়েছে, এবং এর আগেও একাধিক অভিযোগকারিনী বলছেন, আমাদের কাছে সেই অডিও ক্লিপস আছে, তারা বলছেন জমি দেওয়ার নাম করে, বাড়ি দেওয়ার নাম করে, কলেজে পদ দেওয়ার নাম করে তাদের শরীর ছোঁয়ার চেষ্টা করেছে এই মনোজিৎ এবং তার টিম। তন্ময়দা, দেখুন, প্রথমেই বলবো যে তৃণমূলের ছাত্র নেতা তৃণাঙ্কুর প্রথমে শুরু করলেন, উনি একটা জলের বোতল দেখালেন, দেখিয়ে বললেন যে কে কেমনভাবে দেখছে। আমি বলতে পারি বাংলার মানুষ এখন দেখছে ওই জলের বোতলে অর্ধেক আছে কি অর্ধেক নেই সেটা দেখছে না, তারা দেখছে ওই জলটাই বিষাক্ত জল, ওইটা হচ্ছে বিষ মেশানো জল। তাদের কাছে এসে যায় না ওটা অর্ধেক আছে না অর্ধেক নেই, এইভাবে তারা দেখছে। দ্বিতীয়ত তিনি বললেন এই কথা যে এইটা যেটা হচ্ছে আমি সাম্প্রতিককালে দেশে কোথাও শুনিনি, যে একটা আইন কলেজে একজন ছাত্রীকে সেখানকার ছাত্ররা গণধর্ষণ করছে। তো এইটা ঘটনার পরে তিনি বলছেন বিচ্ছিন্ন ঘটনা। তাহলে এই রকম কতগুলো ঘটনা রাজ্যে হওয়ার পরে তিনি বলবেন হ্যাঁ এটা একটা রাজ্যের সমস্যা, সেইটা আমার জানতে ইচ্ছা করছে। তো এইটা হচ্ছে বলা মানে জিনিসটাকে লঘু করে দেখার চেষ্টা, মানে জিনিসটার সমস্যার সমাধান যাতে না হয়, এটা যেন চলতে পারে, সেইটাই সেই উক্তি। আর একটা কথা বলে দিচ্ছি যে এই যে ইনি বলছেন যে ইলেকশন করা যাচ্ছে না, তো ইলেকশন করা যাচ্ছে না আপনি তো বলেই দিলেন, দেশের অন্য রাজ্যে যাচ্ছে, আমাদের রাজ্যে যাচ্ছে না।
কিন্তু যাচ্ছে একটু না যখন, উদাহরণগুলো দিতে বলবো। তখন যখন কোর্ট যখন বলছে যখন স্টুডেন্ট ইউনিয়নই নেই, ঘরের দরজাটা বন্ধ করে দাও, তখন এত গাত্রতা হচ্ছে কেন? কারণ ওই একদম ঘরটা- হচ্ছে না। ওই ঘরটা আমরা ওই বলেছি এর সঙ্গে ঘরটা- আমাদের কোনো সম্পর্ক নেই। পরে কথা বলবেন, আপনার সাথে কথা বলিনি। ওই ঘরটা এই কি জন্য ব্যবহার হয় আমরা জানলাম, সাউথ কলকাতায় ওই ঘরটা ছাত্রীদের শ্লীলতাহানি করার জন্য ব্যবহার হয়েছে, এবং এই মনোজিৎ এবং তার দলবল সেখানে তাকে শ্লীলতাহানি করেছে। আমরা এটাও জানি এখন যে ওই সাউথ কলকাতায় হচ্ছে নিয়ম বহির্ভূতভাবে ভর্তি করা হয়েছে ছাত্রছাত্রীদের প্রতি বছর, এবং সেখানে 50,000 থেকে 2 লক্ষ টাকা মতন তোলা দিয়ে ভর্তি হতে হয়েছে। এই জয়ীব আহমেদ, যা 2000-এর ওপর র্যাঙ্ক ছিল, যে কোনোভাবে ওখানে চান্স পায় না, সে কীভাবে চান্স পেয়েছিল? আমি বলবো এই শুধু এই গ্যাং রেপ নয়, এখানে এইটাও আনতে হবে তদন্তের মধ্যে যে এইখানে যে ইনচার্জ আছেন, প্রিন্সিপালের জায়গায় বসে আছেন বা গভর্নিং বডি, তারা কি করে এই ছাত্রদের অ্যাডমিশন দিয়েছে। তন্ময়দা, আপনি যখন কত টাকা বলছেন উঠিয়েছে? এই গভর্নিং তোলা বডির কত কথা, উঠেছে? এই গভর্নিং বডির যিনি আর সেই প্রধান, তোলার টাকা কোথায় গিয়েছে? না একদম ঠিক, এই গভর্নিং বডির যিনি প্রধান, তার সঙ্গে মনোজিতের একটা আত্মিক সম্পর্ক ছিল। এই গভর্নিং বডির মানে মনোজিৎ তৃণমূল করে না, এটা যেমন তৃণাঙ্কুর বলছে, তৃণাঙ্কুর হয়তো বা লাইভ অনুষ্ঠানে বলতে পারবেন না যে গভর্নিং বডির প্রধান তৃণমূলের বিধায়ক নন, এটা বলা সম্ভব নয়। আরেকটা কথা বলছি, এই যে ফেস্টের নামে টাকা তোলা হচ্ছে, এগুলোকে কেউ ডোনেট করছে নাকি? জোর করে নিয়ে নেওয়া হচ্ছে না। আমি আর তারপরে এই সাউথ কলকাতায় আমি শুনতে পেলাম যে নাকি টি শার্ট বিক্রি করার নাম করে 600 টাকা করে তোলা হয়েছে, এবং অনেকে সেই টি শার্ট পায়নি। এরকম একাধিক অভিযোগ থাকতে পারে, তন্ময়দা থাকতে পারে, কিন্তু তন্ময়দা যে ছবি যেটা বলছে, আমি তৃণাঙ্কুরের সামনে, সায়নের সামনে, তন্ময়দা এবং দাদা রয়েছেন সুপ্রিয়দা, একটা ছবি রাখবার চেষ্টা করি যেখানে দেখা যাচ্ছে গভর্নিং বডির প্রধান 6 বারের বিধায়ক, তৃণমূল কংগ্রেসের হয়ে 5 বার জিতেছেন। এই যে অশোক দেব, যিনি হলুদ পাঞ্জাবি পরে বসে রয়েছেন, তার সঙ্গে তৃণাঙ্কুরের বাক্যাচারিতা শুনুন একটু। আমরা জেঠুটাকে রিজার্ভ বলার জন্য অনুরোধ করছি। আমরা জেঠুটাকে তৃণাঙ্কুর না, এটা মনোজিতের বাক্য। বলার জন্য অনুরোধ করছি। আমরা জেঠুটাকে রিজার্ভ বলার জন্য অনুরোধ করছি। আমরা জেঠুটাকে রিজার্ভ বলার জন্য। মার্জনা করবেন, এই যে ছবিতে যাকে দেখা যাচ্ছে মনোজিৎ, আমি মানে এই কথার মধ্যে তৃণাঙ্কুর বলেছি, তৃণাঙ্কুর নয়, মনোজিতের ছবি দেখতে পাওয়া যাচ্ছে। মনোজিৎ জেঠু বলে শুধু সম্বোধন করছে না, যখন জেঠু বক্তব্য রাখছেন মনোজিতের হাতটা শক্ত করে ধরে রয়েছেন। আমার কথা হচ্ছে, উনি কি জানতেন না গভর্নিং বডির প্রধান হয়ে যাকে তিনি রেকমেন্ড করছেন কলেজে অস্থায়ী কর্মী হিসাবে, 2 বছর ধরে সে সেখানে কাজ করছে? আমরা সবাই একই রকমের কথা বলছি, সাধারণ মানুষ হোক, তিনি বামপন্থী হোক, অথবা তিনি বিজেপি হোক, অথবা তিনি শুভবুদ্ধি সম্পন্ন তৃণমূলের মানুষ হন না কেন, একই কথা। কিন্তু দেখা যাচ্ছে দিনের পর দিন কলেজের এই ধরনের নিরাপত্তাহীনতা। সায়ন, শুধুমাত্র ইউনিয়ন রুম বন্ধ করা হয়েছে, পরবর্তীতে আইনগত পথের সমাধান আসবে, নাকি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সবাই একত্রিত হতে পারবে রাজনৈতিক দ্বৈনতাকে ছেড়ে দিয়ে, যে কারণের জন্য একটা বিভাজন বারবার তৈরি হচ্ছে? সম্ভব সেটা, সায়ন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে ছাত্র সংসদ নির্বাচনটা একটা ডেমোক্রেটিক প্র্যাকটিস, এটা একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে একটা গণতান্ত্রিক অধিকার। এইটা পশ্চিমবাংলায় বন্ধ হয়ে যাওয়ার ফলে মূল যে সমস্যাটা হয়েছে, আপনি দেখুন পশ্চিমবাংলায় যে মানে পলিটিক্যাল লিডার যে তৈরি হতো, এর একটা বড় অংশ কিন্তু যে কোনো পলিটিক্যাল পার্টিতে যে পলিটিক্যাল লিডারদের সাপ্লাই লাইন, সেই সাপ্লাই লাইন কিন্তু ছিল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো। শেষ 10 বছর 12 বছর ধরে পশ্চিমবাংলার বুকে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো যারা ভালো ব্লেড চালাতে পারে, যারা ভালো বোম বাঁধতে পারে, যারা সুন্দর তোলাবাজি করতে পারে, এদের দখলে গিয়ে পড়েছে। মুশকিল হচ্ছে এখানে, আমি গোটা রাজ্যের যত প্রিন্সিপাল রয়েছেন, অধ্যাপক অধ্যাপিকা রয়েছেন, আমি আপনাদেরকে করজোর করে অনুরোধ করছি, আপনারা হচ্ছেন এই সমাজ তৈরি করেন, আপনারাই এই সমাজের কারিগর, আপনারা এগিয়ে আসুন। গোটা কলেজে কলেজে যে অব্যবস্থা চলছে, গোটা কলেজে যে পরিমাণ ইররেগুলারিটিস হচ্ছে, এই ইররেগুলারিটিসকে বন্ধ করতে হবে। হয়তো এটা একদিনে সম্ভব নয়। আজকে কলকাতা হাইকোর্টের যে অর্ডার, দীর্ঘদিন ধরে এসএফআই এই লড়াই করছে, আমরা রাস্তায় লড়েছি, কলকাতা হাইকোর্ট আজকে যে অর্ডার দিয়েছে, সেই অর্ডারটা একটা স্টেপ
একটা শুরু করা গেল, কিন্তু এই গোটা গণতান্ত্রিক পরিসর যদি না ক্যাম্পাসের মধ্যে ফিরে আসে, একটা গণতান্ত্রিক পরিসরের মধ্যে জেতাহারা পরের বিষয়, কিন্তু একটা গণতান্ত্রিক পরিসর যদি ফিরে না আসে, গণতান্ত্রিক পরিসর নেই বলেই মনোজিৎ তৈরি হয়েছে। গণতান্ত্রিক পরিসর থাকলে মনোজিৎ তৈরি হতো না। মনোজিৎ তৈরি না হলে খোদ কলকাতার বুকে বালিগঞ্জ স্টেশন থেকে 5 মিনিট দূরে একটা কলেজে রাত 10টার সময় স্টুডেন্ট ইউনিয়ন রুমের পাশে একজন ছাত্রীকে গণধর্ষিতা হতে হতো না। একদমই সায়ন, ঠিক এই জায়গায় আমরা আলোচনার জন্য সুপ্রিয় ভট্টাচার্য রয়েছেন, ইউনাইটেড গার্ডিয়ান অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক। সুপ্রিয় বাবু, এই যে অনিশ্চয়তা তৈরি হচ্ছে, যে ভীতি তৈরি হচ্ছে, এই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে এর সমাধান কি করে সম্ভব? কারণ রাজনীতির ভাবেই চলতে থাকবে। তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আমাদের সঙ্গে রয়েছেন, তিনি একেবারে অস্বীকার করছেন যে কোনো সম্পর্ক নেই মনোজিতের সঙ্গে, এবং এর আগে একাধিকবার ফৌজদারি মামলা হয়েছে মনোজিতের এগেনস্টে। ব্যবস্থা কি হয়েছে সেটা একেবারে জাজ্জল্যমান প্রমাণ সামনে রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন? গণতান্ত্রিক এই পরিসরে, গণতান্ত্রিক ব্যবস্থায় সবটাই ফর দ্য পিপল, জনগণের জন্য, অথচ তাদের কথা শোনা এটাই খুব কম হয়, যেটা আজকের এই শোতেও আমরা বুঝতে পারছি। প্রধান হয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলো। সেই জায়গায় দাঁড়িয়ে কারোর কথা যে আলোচনা আমরা দেখি সংবাদ মাধ্যমে, টিভির পর্দায়, আমাদের গায়ে জ্বালা ধরায় না, আমাদের আতঙ্কিত করে। আজকে আমরা অভিভাবকরা আতঙ্কিত। অভিভাবকদের, একজন সাধারণ অভিভাবকদের প্রতিনিধি হিসাবে আমিও করজোড়ে আমাদের এই যে রাজনৈতিক ব্যবস্থা যা চলছে, সকলের কাছে আমরা অনুরোধ করব, আমাদের আতঙ্কটা বুঝুন। আমরা আতঙ্কিত শুধু এখন নয়, আমরা আতঙ্কিত আগে থেকে। আমি আমার কলেজ লাইফে দেখেছি, স্টুডেন্ট লাইফে দেখেছি, অভিভাবক লাইফে দেখেছি। মানে সেটা কি আপনি বাম আমলের কথা বলছেন? আমরা ধানতলা দেখেছি, আমরা বানতলা দেখেছি। আমরা শনিবার যে মানুষটাকে স্মরণ করব, বরুণ বিশ্বাস, তার মৃত্যু দেখেছি। আমরা দেখেছি পার্ক স্ট্রিট, আমরা দেখেছি কামদুনি, আমরা দেখেছি উন্নাও, আমরা দেখেছি হাতরাস, আমরা দেখেছি কাটুয়া। আমরা দেখেছি এই সমস্ত ঘটনাগুলোকে কিভাবে খাটো করে দেখা হচ্ছে, লঘু করে দেখা হচ্ছে। আমরা শুনলাম বিধায়ক বলেছেন একটা ছোট্ট ঘটনা, আমরা পূর্ব জামানায় শুনেছি এমন তো কতই ঘটে। আমরা দেখেছি আরজি করে মাকে বডি দেয়া হলো না, তাকে দাহ করে দেয়া হলো। আমরা দেখেছি অন্য রাজ্যে সেখানে দেহটাকে রাতের অন্ধকারে পুড়িয়ে দেওয়া হলো। আমরা তো সাধারণ মানুষ, আমাদের প্রাণের মূল্য কি কিছু নেই এই রাজনৈতিক ব্যবস্থার কাছে? আমাদের ঘরের মা বোনেদের কি সম্মান, তাদের মর্যাদার কোনো মূল্য নেই? আমরা কি শুধুমাত্র একটা সংখ্যা? এই জায়গায় দাঁড়িয়ে আমাদের আতঙ্ককে বুঝতে হবে। আমাদের বুঝতে হবে আমরা এ রাজ্য ও রাজ্য, ডান বাম কেন্দ্র রাজ্য আমরা সব দেখেছি, কিন্তু আমরা ন্যায় বিচার পাইনি। আমরা ন্যায় বিচারের দাবিতে গত আগস্ট মাস থেকে রাস্তায় লড়েছিলাম। আমরা মুখ্যমন্ত্রীর চেয়ার চাইনি, আমরা গদি চাইনি, আমরা দেশের, এ রাজ্যের নাগরিকরা, দেশের নাগরিকরা আমরা চেয়েছিলাম উই ওয়ান্ট জাস্টিস, আমাদের ন্যায় দাও। 80 বছরের বৃদ্ধা তার নাতনির হাত ধরে রাস্তায় বলেছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা সেই জাস্টিস পাচ্ছি না। জাস্টিস পেলে আজকে এই জায়গায় হতো না। আমরা আতঙ্কিত, সত্যি করে আতঙ্কিত, শুধু কন্যা সন্তান নিয়ে না। আমার সন্তান কন্যা নয়, পুত্র। আমি তাকে বলছিলাম কলেজে যাবি, কিভাবে থাকবি, কিভাবে বুঝবি পরিবেশটা খারাপ কি ভালো। ফলে আজকের প্রচলিত এই রাজনৈতিক ব্যবস্থা, সেটা দাঁড়িয়ে রয়েছে অন্যায়ের ওপর। এই অন্যায়ের উপর দাঁড়িয়ে থাকা ব্যবস্থার জন্যই আজকে এইগুলো ঘটছে। আজকে নৈতিকতা, মূল্যবোধ সমস্ত কিছু হারিয়ে যাচ্ছে। রাজনৈতিক নেতারা, তারা রাজনীতির মঞ্চে যে বক্তৃতা দেয়, তাদের কর্মীরা জানেন যে ওগুলো শুধু কথার কথা, ওগুলো পালন করতে নেই। তাই আজকে এই অধঃপতন। আমরা রাজনীতিতে যাদের, আমরা কলেজে ইউনিভার্সিটিতে যাদের জন্মদিন পালন করি, গান্ধীজি, রবীন্দ্রনাথ, ক্ষুদিরাম, বিনয় বাদল দীনেশ, ভগৎ সিং, এরা রাজনীতির প্রোডাক্ট, বিভিন্ন রাজনীতির প্রোডাক্ট। রাজনীতির সেই মান আর আজকের মান দেখলে আমরা সাধারণ মানুষ আঁতকে উঠি। কিন্তু সুপ্রিয়বাবু, আমি বলছি দায়িত্ব আমাদের, দায়িত্ব নিতে হবে, দায়িত্ব আমাদের, নাগরিকদের দায়িত্ব। নাগরিকরা কি করবে? আমরা সেই দায়িত্ব আমরা বহন করেছি। আমি সুপ্রিয়বাবু 1 মিনিট বলছি। 14 তারিখ রাতের বেলায় একেবারে মানে বিরাট একটি আন্দোলন দেখলো সারা পৃথিবীর মানুষ। রাত জাগো আন্দোলন কর্মসূচি, ধর্ষকদের ধরতে হবে, উপযুক্ত শাস্তি দিতে হবে। কিন্তু তারপরে আপনি দেখুন সেই খোদ শহর কলকাতায় গ্রামে গঞ্জে একের পর এক ধর্ষণ হচ্ছে। আমার কথা হচ্ছে এই বৃহৎ গণতান্ত্রিক সচেতন জাগরণের পরেও পরিস্থিতি কত ইঞ্চি চেঞ্জ হয়েছে, কত মিলিমিটার চেঞ্জ হয়েছে? এইখানে দাঁড়িয়ে আমাদের নাগরিকদের সবচেয়ে বড় বেশি দায়িত্ব রয়েছে।
আমরা বড় বেশি দায়িত্ব ছেড়ে দিচ্ছি, ভাবছি কেউ করে দেবে। থেমে গেছে তো আন্দোলন। না, থামেনি বলেই একটা আত্মহত্যাকে আমরা ধর্ষণ এবং হত্যাতে পরিণত করতে পেরেছে নাগরিক সমাজ। বলা হয়েছিল আরজি করে ওটা আত্মহত্যা, সৌমিত্র বাবুর মতো আগে হয়নি, সেখানে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছিল, তাকে আমরা হত্যা প্রমাণ করতে পেরেছি, শুধু ন্যায়ের বিচারে শাস্তি হয়নি। কিন্তু আজকে পশ্চিমবাংলার মানুষ, আজকে সাধারণ মানুষ জানে আরজি করে কি হয়েছিল। তার ধারাবাহিকতায় ল কলেজে মানুষ আজকে রাস্তায় নামছে, এই জাগরণ ঘটবে। ঢেউ আসছে পরের তীরে, আবার একটা ঢেউ আসে, একেবারে। আমরা আশাবাদী। ছোট্ট করে আমি তৃণাঙ্কুরের থেকে নেব যে তৃণাঙ্কুর, এই বারবার করে প্রশাসনিক ব্যবস্থা ওপরে আঙুল কিন্তু উঠছে, যেখানে দাঁড়িয়ে গার্ডিয়ান অ্যাসোসিয়েশনের একজন আমি সাধারণ সদস্য বলি, তিনিও কিন্তু আজকে মানে এই ব্যাপারে দ্বিধাগ্রস্ত, সংশয়াপন্ন, এবং বারবার করে বিপদ ঘণ্টির আওয়াজ মানুষ শুনছেন। এর দায় কে নেবে? প্রশাসন দেবে না? আমি বিজেপির বক্তার বক্তব্যের মধ্যে কোনো বেস না পেলেও যিনি বলেছেন, আমি তার কথাটাকে সমর্থন করছি, এবং তিনি তার জায়গা থেকে সঠিকই বলেছেন। আসলে আমরা যারা রাজনীতির সঙ্গে যুক্ত, তাদেরও প্রধান কাজ থাকে, চেষ্টা থাকে সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু এটা রেপ এমন একটা ক্রাইম, যে ক্রাইমটা হয়তো আমরা হাজারো চেষ্টা করতে পারি বন্ধ করার, কিন্তু এটাকে নির্মূল করা খুব কঠিন ব্যাপার। তাই তো অপরাজিতা বিলের কথা বলেছেন আমাদের সাংসদ, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা চাই বাংলা যে স্টেপটা নিয়েছে সেটা হলে সম্ভব নয়। তন্ময়দা কি বলছেন? এটা কালও আমাকে একজন তৃণমূলের রিপ্রেজেন্টেটিভ বলেছেন, অপরাজিতা বিল কেন পাস হচ্ছে না? নিশ্চিতভাবে ধর্ষণকারীরা পৃথিবী থেকে দূর রাখবে। বেশ একেবারে ছোট্ট করে এক লাইন। আমরা বিজেপি আমরা অপরাজিতা বিল পাস করিয়ে দিয়েছি অ্যাসেম্বলিতে, কারণ তৃণমূল চেয়েছে তাই করেছি। কিন্তু আমরা এটাও বলেছি যে অপরাজিতা বিলে পশ্চিমবঙ্গের সমস্যাগুলো অ্যাড্রেস করা হয়নি। আজকে সন্দেশখালিতে পুলিশের কাছে গেলে পুলিশ পাঠিয়ে দিচ্ছে। না হাতে আর একেবারে সময় নেই। তাহলে আমি শেষ করে দিচ্ছি একেবারে চট করে। আছে কি সেটা? চট করে তন্ময়দা, আমার একটাই কথা, আপনারা কেন্দ্র সরকার থেকে পাস করাচ্ছেন না কেন? করুন না, রেকটিফাই করে করুন। হাতে সময় নেই। বাকি রাজ্য স্টেপ নিক, একমাত্র পশ্চিমবঙ্গ এই স্টেপটা নিয়েছে। ধন্যবাদ জানাবো সবাইকে, ধন্যবাদ জানাবো। প্লিজ মানুষ গড়ে তোলার প্রক্রিয়া। সুপ্রিয় দাবি আজকে এখানে আমরা অনুষ্ঠান শেষ করব, হাতে আর একেবারে সময় নেই। হাল্লাবল এখানে শেষ করছি, কিন্তু 8টার সময় বিশেষ গুরুত্বপূর্ণ অনুষ্ঠান রয়েছে আমাদের এই স্টুডিওতে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, আপনার কথায় দেখুন শিলাদিত্যের সঙ্গে থাকুন।